আজ আমরা দ্য ডেভিল টেক্স ইউ নিয়ে আলোচনা করব, যেখানে একটি রাক্ষস একটি পরিবারের ওপর প্রতিশোধ নেয়। কিন্তু পরিবারটি কি রাক্ষসের হাত থেকে পালাতে পারবে, নাকি সে তাদের নির্যাতন করে মেরে ফেলবে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই সিনেমাটি সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর। গল্প যত এগোবে নতুন নতুন রহস্য উন্মোচিত হবে, তাই নিজ দায়িত্বেই ভিডিওটি দেখুন। সিনেমার শুরুতে আমরা লেশমানা বিজয় নামের এক ব্যক্তিকে দেখতে পাই। আমরা দেখি যে লেশমানা খুব ভীত এবং কারোর জন্য অপেক্ষা করছে। এরপর তার দরজায় একজন মহিলা এসে হাজির হয়। সম্ভবত এই সেই মহিলা যার জন্য লেশমানা অপেক্ষা করছিল। লেশমানা মহিলাটিকে বলে, আপনি যা যা চেয়েছিলেন আমি তার সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি। এই বলে লেশমানা সিঁড়ি দিয়ে ওপরে যেতে শুরু করে। তখন মহিলাটি তাকে থামিয়ে বলে, আমরা এটা বেসমেন্টে করব। এরপর তারা দুজনেই বেসমেন্টে নেমে যায়। মহিলাটি মন্ত্র উচ্চারণ করতে করতে একটি অনুষ্ঠান শুরু করে। এরপর লেশমানা তাকে এক গোছা নোট আর কিছু চুল দেয়। মহিলাটি চুলগুলো কাগজে মুড়ে সঙ্গীতকে খেতে বাধ্য করে। তারপর সে নিজের শরীর থেকে একটি চুল ছিঁড়ে লেশমানাকে খেতে দেয়। অনিচ্ছা সত্ত্বেও লেশমানা তা খেতে বাধ্য হয়। কেন এমন করে তা আমরা পরে জানতে পারবো। এরপর মহিলাটি লেশমানার আঙুল কেটে ফেলে এবং তার রক্ত দিয়ে নোটগুলো রাঙিয়ে দেয়। এই দৃশ্য দেখে সঙ্গীত বেশ হতবাক করে যায়। সে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি নিশ্চয়ই আমার সাথে প্রতারণা করছো। কিন্তু যখন লেশমানা ঘুরে দাঁড়ায় সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ মহিলাটি তখন বাতাসে উঠছে। এই দৃশ্য দেখে লেশমানা ভয়ে শিউরে ওঠে। মহিলাটির কাছে ক্ষমা চায়। হঠাৎ তার ওপর টাকার বৃষ্টি হতে শুরু করে। এত টাকা দেখে লেশমানা আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপর মহিলাটি তাকে বলে, তোমার কাজ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো, তোমার জীবন বদলে যেতে চলেছে। এখন থেকে তোমার জীবনে টাকার কোনো অভাব হবে না, কিন্তু তোমার প্রতিজ্ঞাটা মনে রেখো। এরপর লেশমানা চলে যায়। মহিলাটি কি প্রতিজ্ঞার কথা বলছিল এবং এই টাকার বিনিময়ে লেশমানাকে কিছু হারাতে হবে কিনা তা আমরা পরে জানতে পারবো। এরপর আমরা জানতে পারি যে লেশমানা রাতারাতি ধনী হয়ে গেছে এবং শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তারপর কিছুদিন পর খবর আসে যে লেশমানার স্ত্রী কোনো কারণে মারা গেছে। এরপর লেশমানা লক্ষ্মী নামের এক অভিনেত্রীকে বিয়ে করে। কিন্তু ধীরে ধীরে লেশমানার সমস্ত ব্যবসা ভেঙে পড়ে। সে তার সমস্ত টাকা হারায় এবং দ্রুত নিঃস্ব হয়ে পড়ে। কিন্তু এটা কিভাবে ঘটল? মহিলাটির মতে লেশমানার জীবনে কখনো টাকার অভাব হওয়ার কথা ছিল না। তাহলে হঠাৎ তার সাথে কি ঘটল? এর পিছনে একটি খুব ভয়ঙ্কর গল্প আছে। এরপর আমরা লেশমানার মেয়ে এলফিকে দেখি, যার নাম তার নামেই রাখা হয়েছে। এলফি ছিল লেশমানার প্রথম স্ত্রী। আসলে প্রথম স্ত্রীর মৃত্যুর পর লেশমানা যখন আবার বিয়ে করেন, তখন এলফি তার বাবাকে ত্যাগ করেছিল। তার থেকে আলাদা হয়ে যাওয়ার প্রায় 10 বছর হয়ে গিয়েছিল। হঠাৎ এলফি হাসপাতাল থেকে একটি ফোন পায়, যেখানে সে জানতে পারে যে তার বাবা গুরুতর অসুস্থ। তাই তার অনিচ্ছা সত্ত্বেও এলফি হাসপাতালে যেতে বাধ্য হয়। কিন্তু যখন সে লিফটে ওঠে, আমরা তাকে লিফটের ভিতরে তার সাথে দেখতে পাই। সেখানে একটি ছায়াও আছে। আলফি এটি অনুভব করে, কিন্তু সে এটি দেখতে পায় না। সেখানে পৌঁছে আলফি দেখতে পায় যে তার পিছনে একটি ছায়া রয়েছে। সৎ ভাই বোনেরাও উপস্থিত ছিল। আসলে লেশমানা যে মহিলাকে বিয়ে করেছিলেন, তার সাথে ইতিমধ্যেই 2টি সন্তান দিয়েছিলেন। লক্ষ্মী নামে রুবিন ও মায়া নামে এক ছেলে ও এক মেয়ে ছিল। লক্ষ্মী ও লেশমানার নাড়া নামেও একটি মেয়ে ছিল, কিন্তু নাড়া তখন উপস্থিত ছিল না। রুবিনের প্রেমিকা লিলিও সেখানে ছিল। এরপর মায়া তাকে বলে যে বাবার অবস্থা খুব খারাপ। বাবা টাকা হারানোর পর থেকেই খুব অদ্ভুত আচরণ করছেন। তিনি বারবার তার পুরনো বাড়িতে গিয়ে নিজেকে আটকে রাখছেন। সেই বাড়িটির কথাই বলছিলেন, যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তারপর আলফি তার বাবাকে দেখতে যায়, যেখানে তার অবস্থার বেশ অবনতি হয়েছে। তখন মায়া বলে, বাবা তার সব টাকা হারিয়ে ফেলেছেন, এখন আমরা খুব গরিব, তার চিকিৎসার জন্যও আমাদের কাছে যথেষ্ট টাকা নেই। আমাদের যা আছে তা হলো বাবার পুরনো বাড়িটা, যেটা তোমার নামে। আমরা ওই বাড়ির জিনিসপত্রগুলো বিক্রি করে বাবাকে একটা চিকিৎসা করাই না কেন? আলফি বলে, আমি ভেবে দেখব আর তোমাকে জানাবো। এরপর তারা চলে যায়। আলফি তার বাবাকে একান্তে বলে, তোমাকে এই অবস্থায় দেখে ভালো লাগছে। আমার মা মারা যাওয়ার পর তুমি আবার বিয়ে করেছো। তুমি আমার মাকে কখনো ভালোবাসোনি। তোমার সাথে যা কিছু ঘটছে তা তোমারই কর্মের ফল। এতে আমরা বুঝতে পারি যে আলফি তার বাবাকে গভীরভাবে ঘৃণা করত। ঠিক সেই মুহূর্তে আমরা দেখি যে আলফির হাত হঠাৎ নখের দাগে ভরে যায়। তারপর আলো নিভে যায়। লিফটে আলফির যে অনুভূতি হয়েছিল, ঠিক সেই একই অনুভূতি হতে শুরু করে এবং সে একটি পৈশাচিক ছায়াকে তার দিকে এগিয়ে আসতে দেখে। আলফি পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে লেশমানা তার হাত ধরে ফেলেছে। তারপর ছায়াটি দ্রুত তার দিকে এগোতে শুরু করে। এটা দেখে আলফি ভয়ে পেয়ে যায়, কিন্তু পরের মুহূর্তেই ছায়াটি অদৃশ্য হয়ে যায় এবং আলো ফিরে আসে। কিন্তু তারপর লেশমানার জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়া মাত্রই সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। আলফির চিৎকার শুনে মায়া ও রুবিন এসে পৌঁছায়। লেশমানা তাদের ওপর রক্ত বমি করে। এই ঘটনায় আলফি আতঙ্কিত হয়ে পড়ে। তারপর লেশমানার দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী এসে পৌঁছায়। লক্ষ্মী শুধু লেশমানার টাকাকেই ভালোবাসত এবং তার জন্য তার কোনো চিন্তা ছিল না। কিন্তু এখন লেশমানার কোনো টাকা নেই। তার যা অবশিষ্ট আছে তা হলো একটি বাড়ি, এবং সেটাও আলফির নামে। এই কারণেই লক্ষ্মী আলফির কাছ থেকে সেই বাড়িটা কেড়ে নিতে চেয়েছিল।
এরপর আমরা একটি রাতের দৃশ্য দেখি, যেখানে আলফি তার বাড়িতে বসে তার মায়ের কথা মনে করছে। তার ওই পুরনো বাড়ির কথাও মনে পড়ে, যেখানে সে তার মায়ের সাথে শৈশব কাটিয়েছিল। তাই সে আগামীকাল সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে আলফি পুরনো বাড়িটিতে পৌঁছায়, যেখানে আমরা দেখতে পাই যে বাড়িটি জঙ্গলের মাঝখানে অবস্থিত ছিল এবং দেখতে খুব ভুতুড়ে লাগত। এরপর আলফি বাড়ির ভিতরে যায়, যেখানে সে তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করে। আলফি যখন এই সব কিছু দেখছিল, তখন সে হঠাৎ একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়। আলফি যখন তাকে অনুসরণ করে, তখন সে দেখে যে লক্ষ্মী এবং তার সৎ ভাই বোনেরাও সেখানে ছিল। আসলে ছোট মেয়েটি হলো লেশটামানা ও লক্ষ্মীর তৃতীয় কন্যা নারা। আলফি বুঝতে পারে যে এই লোকেরা তাকে খুঁজতেই এখানে এসেছে। এরপর লক্ষ্মী আলফিকে বাড়িটি বিক্রি করে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে। এর উত্তরে আলফি বলে, তুমি একটা স্বার্থপর মহিলা, তুমি আমার বাবাকে শুধু তার টাকা ভোগ করার জন্যই বিয়ে করেছিলে, কিন্তু আমার মা তোমার মতো স্বার্থপর ছিল না। তিনি সেই সময় থেকেই বাবার সাথে ছিলেন, যখন তাদের কিছুই ছিল না, আর তুমি এলে যখন বাবার টাকা ছিল। এই কথা শুনে মায়া আলফির ওপর ভীষণ রেগে যায়, কিন্তু আলফি থামে না। সে তাকে বলে যে বাবা ভালো নেই, তাকে সাহায্য করার বদলে তোমার মা তার বাকি থাকা সম্পদ কেড়ে নিতে চায়। এই কথা শুনে লক্ষ্মী রেগে গিয়ে আলফিকে একটা থাপ্পড় মারে। আলফিও রেগে গিয়ে না খেয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই রুবিন তার কাছে খাবার নিয়ে আসে। সেই সময় আলফি একটা ডায়েরি পড়ছিল, কিন্তু সে আসতেই আলফি তার ডায়েরিটা বন্ধ করে ব্যাগে রেখে দেয়। এখন আলফি কোন ডায়েরিটা লুকাচ্ছিল তা আমরা পরে জানতে পারবো। তারপর রুবিন লক্ষ্মী আর মায়ার হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে, রাগ করো না, শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে। এতে বোঝা যায় যে রুবিন একজন দয়ালু ছেলে ছিল। যখন দুই কথা বলছিল, মায়া রুবিনকে বাইরে ডেকে একটি তালা দেওয়া বেসমেন্ট দেখালো। আমরা দেখলাম এটা সেই একই বেসমেন্ট যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। মায়া বলল, আমাদের এই বেসমেন্টে যাওয়া উচিত। কে জানে, আমাদের বাবা হয়তো ভেতরে কিছু টাকা বা কোনো দামি জিনিস রেখে দিয়েছেন, তাই আমাদের ভেতরে গিয়ে দেখা উচিত। তারপর তারা বেসমেন্টের দরজা খোলার চেষ্টা করতে লাগলো। এরই মধ্যে আমরা দেখলাম আলফি তার বাবার ঘরে ঢুকে পড়ল, যেখানে সে অনেক অদ্ভুত জিনিস দেখতে পেল। এটা স্পষ্ট ছিল যে সেখানে কোনো ধরনের কালো জাদু করা হয়েছে। এটা দেখে আলফি বুঝতে পারল যে নিশ্চিতভাবেই কিছু একটা গড়বড় হয়েছে। রুবিন আর মায়া বেসমেন্টের দরজা খুলল। তারা নিচে নামতে যাচ্ছিল, এমন সময় আলফি এসে তাদের ভেতরে ঢুকতে সরাসরি বারণ করে দিল। সে বলল, এই বাড়িতে নিশ্চয়ই অদ্ভুত কিছু একটা ঘটেছে। তবে এতে লক্ষ্মী রেগে গেল। সে ভাবল আলফি ইচ্ছে করেই এমনটা করছে। কিন্তু তারপর নারা ভয় পেয়ে বেসমেন্টের দিকে দৌড়ে গেল। সেই ইশারা করে আমরা বেসমেন্ট থেকে একটি হাত বেরিয়ে আসতে দেখি, কিন্তু তারা কিছু বোঝার আগেই সেই হাতটি লক্ষ্মীকে ধরে ভেতরে টেনে নেয়। এবং এখন শুরু হয় এই গল্পের সেই ভয়ঙ্কর যাত্রা, যা আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে। এটা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বেসমেন্ট থেকে লক্ষ্মীর চিৎকারও শুনতে পায়। মায়া তার মাকে বাঁচাতে ভেতরে যেতে চায়, কিন্তু রুবিন তাকে বারণ করে। তারা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই লক্ষ্মী নিজেই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে, কিন্তু বেরিয়ে আসা মাত্রই সে এক রাক্ষসের রূপে মায়াকে আক্রমণ করে। কিন্তু আলফি লক্ষ্মীকে আক্রমণ করে তাকে বাঁচায়। সবাই ভাবে লক্ষ্মী মারা গেছে, কিন্তু পর মুহূর্তে সে উঠে দাঁড়ায় এবং বলে, তোমাদের ঋণ তোমাদের আত্মা দিয়ে শোধ করতে হবে। এই বলে সে চলে যায়, তাদের বুঝিয়ে দিয়ে যে বেসমেন্টের ভেতরে অবশ্যই ভয়ঙ্কর কিছু একটা লুকিয়ে আছে। তাই রুবিন সঙ্গে সঙ্গে বেসমেন্টটি তালাবদ্ধ করে দেয়। এরপর আমরা দেখতে পাই যে লক্ষ্মীর কামড়ে মায়া গুরুতরভাবে আহত হয়েছিল। তাকে দ্রুত চিকিৎসা করানোটা অত্যন্ত জরুরি ছিল। পালানোর জন্য তারা তাদের গাড়ির দিকে ছুটে যায়, কিন্তু লক্ষ্মী তাদের সব যানবাহন নষ্ট করে দিয়েছিল। তারা এখন আটকা পড়েছিল, কিন্তু মায়ার চিকিৎসার প্রয়োজন ছিল। তাই আলফি বলে, আমি মায়াকে কাছের গ্রামে নিয়ে যাচ্ছি, আমি সেখানে অবশ্যই সাহায্য খুঁজে পাব। এরপর আলফি মায়াকে নিয়ে চলে যায়। আলফি যখন তাকে সাহায্য করছিল, মায়া তার ভুল বুঝতে পারে। সে আলফির কাছে ক্ষমা চেয়ে বলে, আমি চাই তারা ঘৃণার পরিবর্তে ভালোবাসা নিয়ে থাকুক। আমি চাই না আমাদের বাবা মা আমাদের ভাই বোনের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করুক। আলফিও তার কথায় আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু এই ভালোবাসার মুহূর্তটি শীঘ্রই একটি ভয়ের মুহূর্তে পরিণত হয় যখন সে তার সামনে লক্ষ্মীকে দেখতে পায়। কিন্তু তারা দুজনেই কোনো শব্দ না করে কোথাও লুকিয়ে পড়ে, কারণ যদি তাদের দেখে ফেলে তাহলে এর একটাই পরিণতি হবে, এক যন্ত্রণাদায়ক মৃত্যু। তখন আলফি বলে, আমাদের এর সাথে লড়তেই হবে, নইলে আমরা এখানেই আটকে যাব। এরপর আলফি তার ব্যাগটা মায়ার হাতে দিয়ে একটা হাতুড়ি নিয়ে লক্ষ্মীর দিকে এগোতে শুরু করে, কিন্তু সেখানে পৌঁছে আলফি দেখে লক্ষ্মী উধাও হয়ে গেছে। ঠিক তখনই মায়া সেখানে এসে পৌঁছায়, তার হাতে আলফির ডায়েরিটা, যেটা মায়া তার ব্যাগ থেকে নিয়েছিল। মায়া চিৎকার করে বলতে শুরু করে,
কি ষড়যন্ত্র করেছিস? তোর পরিকল্পনা কি? তুই আমাদের পরিবারকে মেরে ফেলতে চাস? আলফি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মায়া তার কথা না শুনে দৌড়ে পালাতে শুরু করে। এরপর আমরা রুবিন আর নারাকে দেখতে পাই, যেখানে রুবিন সাহায্যের জন্য তার প্রেমিকা লিলিকে ফোন করে। লিলি সাথে সাথে সঙ্গীতকে সাহায্য করতে ছুটে আসে। এরপর আমরা দেখি অফিকো নারা ও রুবিনের কাছে ফিরে আসে এবং রুবিনকে সেই ডায়েরিটা দেখায়, যেটা দেখে মায়া ভয়ে পালিয়ে গিয়েছিল। এখন আমরা জানতে পারি যে ডায়েরিটিতে এই মানুষগুলোর ছবি ছিল: রুবিন, মায়া, নারা ও লক্ষ্মী, যাদের সবার উপর আলফি একটি ক্রস চিহ্ন দিয়ে রেখেছিল। আলফি রুবিনকে বলে, আমি শুধু রাগের বশে ওই চিহ্নগুলো দিয়েছিলাম, আমার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু মায়া ভুল বুঝেছিল, সে ভেবেছিল আমি তোমার পরিবারকে মেরে ফেলতে চাই, তাই সে ভয়ে জঙ্গলে পালিয়ে যায়। আমি তাকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কিন্তু মায়াকে না নিয়ে আমি যাব না। সকাল হলেই আমরা তাকে খুঁজতে জঙ্গলে যাব। এরপর আমরা দেখি বেসমেন্ট থেকে একটি ছায়া বেরিয়ে এসে নাড়ার দিকে এগিয়ে যায়, যেখানে নাড়া ঘুমোচ্ছিল। সে সায়নারার মায়ের গলায় ফিসফিস করে বলে, সারা, আমি তোমার মা, আমার কাছে এসো। কিন্তু সায়নারা বুঝতে পারে এবং বলে, তুমি আমার মা নও। এরপর ছায়া নারার চিৎকার শুনে আলফি এবং রুবিন সঙ্গীত এসে পৌঁছায় এবং নারাকে বিপদে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করে। রাক্ষসটি আলফিকেও আক্রমণ করে, কিন্তু রুবিন শেষ পর্যন্ত তাদের দুজনকেই বাঁচায়। তবে আলফি এবং নারা দুজনেই এখন অচেতন। এদিকে আমরা মায়াকে দেখতে পাই, যে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর দৌড়ে এসেছে। হঠাৎ তার মা সঙ্গীত তার সামনে আবির্ভূত হয় এবং তাকে দেখা মাত্রই আক্রমণ করে। নিজের জীবন বাঁচাতে মায়া লক্ষ্মীকে হত্যা করে, কিন্তু সে তার মাকে হারানোর শোকে গভীরভাবে কাতর হয়। এরপর আমরা সকালের একটি দৃশ্য দেখি, যেখানে রুবিনের প্রেমিকা লিডি এসে পৌঁছেছে। আসার পথে তার সাথে মায়ার দেখা হয়, যে এখন রাক্ষসটির দ্বারা আবিষ্ট। লিলিকে দেখা মাত্রই মায়া তাকে নৃশংসভাবে হত্যা করে। এরপর সে বাড়ি ফিরে আসে। বেসমেন্ট থেকে রাক্ষসটি তাকে ডেকে বলে, আমার কাছে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। এরপর মায়া বেসমেন্টে নেমে যায়। সেখানে সে কিছু পুতুল দেখতে পায়। এই পুতুলগুলো আসলে ওই লোকগুলোরই ছিল। তারপর ছায়াটি বলে, আমার দাসী হও, আমি শুধু আলফি আর নারাকে চাই, তারপর আমি তোমাকে মুক্তি দেব। মায়া রাজি হয়ে যায় এবং শয়তানটি তার ভেতরে প্রবেশ করে। এরপর আমরা আলফিকে দেখতে পাই, যে পিয়ানোর শব্দে জ্ঞান ফিরে পায়। আলফি নিচে নেমে যায় এবং মায়াকে ফিরে এসে পিয়ানো বাজাতে দেখে। কিন্তু হঠাৎ মায়া একটি শয়তানে রূপান্তরিত হয়। তাকে দেখে আলফি জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই রুবিন আর নারা এসে পৌঁছায়। তাদের দেখে মায়া তার স্বাভাবিক রূপে ফিরে আসে। মায়া আলফিকে বলে যে সে নিশ্চয়ই একটি খারাপ স্বপ্ন দেখেছে। এরপর আমরা সন্ধ্যা দেখতে পাই, যেখানে আলফি রুবিনকে বলে যে তাদের চলে যাওয়া উচিত। অনেক ভেবেচিন্তে আলফি বলে যে শয়তানটা আসলে শুধু আমার আর নারার পেছনেই লেগেছে, কারণ আমরা লিসমানার রক্ত। ওই শয়তানটা আমাদের পেছনে লেগেছে, তোমার পেছনে নয়। সে কোনো এক কারণে আমাদের মেরে ফেলতে চায়। আসলে রুবিন আর মায়া ছিল লক্ষ্মীর প্রথম স্বামীর সন্তান, আর আলফি ও নারার মধ্যে লিসমানার রক্ত আছে। কিন্তু ওই শয়তানটা শুধু এই দুজনের পেছনেই কেন লেগেছিল, আমরা একটু পরেই জানতে পারব। কিন্তু তারপর মায়া জোরে হাসতে শুরু করে আর বলে, আলফি, তুমি ঠিক বলেছ। এই বলে মায়া দৌড়ে পালায়। তারা বুঝতে পারে যে শয়তানটা মায়ার মধ্যে ঢুকে গেছে। রুবিন আলফিকে নাড়ার খেয়াল রাখতে বলে, এই ফাঁকে আমি মায়াকে খুঁজে বের করব। মায়াকে খুঁজতে খুঁজতে রুবিন এমন একটা ঘরে পৌঁছায়, যেখানে মায়া তার জন্য অপেক্ষা করছিল। মায়া তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের অবশ্যই আলফি আর নারাকে শয়তানের হাতে তুলে দিতে হবে, কিন্তু রুবিন শুনতে রাজি হয় না। মায়া তার পুতুলটা ভাঙতে শুরু করে। এর ফলে রুবিনের হাত পাও ভেঙে যায় এবং সে নৃশংসভাবে মারা যায়। এই দৃশ্য দেখে নারা ও আনফি পালিয়ে যায়, কিন্তু শয়তান তাদের পুতুল ব্যবহার করে তাদের অজ্ঞান করে দেয় এবং এখন সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আলফি যখন চোখ খোলে, সে একজন মহিলাকে কালো জাদু করতে দেখে। এই সেই মহিলা যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। এরপর লেসমানা আসে। আসলে এটাই সেই সময় যখন লেসমানার কাছে টাকা ছিল এবং এখন সেই মহিলার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার সময় হয়েছিল। মহিলাটি লেসমানাকে তার মেয়ের আলফির চুল আনতে বলে, যার উত্তরে লেসমানা বলে, আমি আমার মেয়েকে বলি দিতে পারি। মহিলাটি বলে, কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি না চাইলেও তোমাকে তোমার মেয়েকে বলি দিতে হবে। লেসমানা তাকে বলে যে এটা তার মেয়ের চুল এবং তাকে তার স্ত্রীর চুল দেয়। আসলে মহিলাটি টাকার বিনিময়ে লেসমানার কাছে তার মেয়েকে বলি দেওয়ার দাবি করেছিল। এরপর মহিলাটি চুলের উপর একটি আচার পালন করে
যার ফলে আলফির মা লেসমানার স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু অনুষ্ঠানের পর মহিলাটি বুঝতে পারে যে লেসমানা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সে তাকে হত্যা করতে যায়, কিন্তু তার আগেই লেসমানা তাকে ছুরিকাঘাত করে। মরার আগে মহিলাটি তার হাত ছিঁড়ে ফেলে এবং বলে, তোমার রক্ত আমিই ঝরাবো। তুমি টাকার জন্য তোমার মেয়েকে বলি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু তা রাখোনি। এখন তোমার সমস্ত টাকা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই বলে মহিলাটি মারা যায়। এরপর লেসমানা মহিলাটিকে বেসমেন্টে পুঁতে ফেলে। এর মানে হলো এই মহিলাটি হলো শয়তান। তারপর মায়া, যে কিনা ভূতের দ্বারা আবিষ্ট, সেখানে আসে। মায়া আলফির পুতুলটির ক্ষতি করতে শুরু করে, যা আলফির উপর প্রভাব ফেলছিল। এরই মধ্যে আলফির দৃষ্টি মায়ার গলার উপর পড়ে, যেখানে মায়ার পুতুলটি ঝুলছিল। মায়া তার দিকে এগিয়ে যায় এবং তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু আলফি এই মুহূর্তটি কাজে লাগিয়ে মায়ার গলা থেকে তার নেকলেসটি খুলে আগুনে ফেলে দেয়, যা পুড়ে যায়। এর ফলে মায়া মারা যায়, কিন্তু ভূতটি তখনও জীবিত। দুষ্ট এলফিকো তাকে বেসমেন্ট থেকে বের হতে দেয় না, তাই এলফি তাকে মেরে ফেলতে চায়। সে জানে যে মহিলাটির লাশ বেসমেন্টে পুঁতে রাখা হয়েছে। সে সাথে সাথে তা খুঁড়ে বের করে। সেখানে সে তার পেট চিড়ে ফেলে এবং লেসমানার চুল বের করে আনে, যা সে মারা যাওয়ার সময় ফেলে গিয়েছিল। এলফি চুলগুলো পুড়িয়ে দেয়, যাতে অভিশাপের সাথে সাথে অশুভ শক্তিও ধ্বংস হয়ে যায়। মারা যাওয়ার সময় মহিলাটি এলফিকে তার সাথে কবরে টেনে নিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই নারা জ্ঞান ফিরে পায় এবং এলফিকে কবর থেকে টেনে বের করে আনে। এরপর তারা দুজনেই পালিয়ে যায়। কিন্তু এই রক্তাক্ত খেলা এখনও শেষ হয়নি। এই সিনেমার একটি দ্বিতীয় পর্বও আছে, যার গল্প আরও বেশি ভয়ঙ্কর। আপনারা যদি দ্বিতীয় পর্ব চান, তাহলে কমেন্টে আমাদের জানান। যদি ভালো সাড়া পাওয়া যায়, আমি অবশ্যই তা ব্যাখ্যা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।